ঈদ মোবারক। স্বাগত ঈদের বিশেষ রাজকাহনে। রাজকাহন মানেই রাজনীতি, নানা প্রশ্ন, পক্ষে বিপক্ষে থাকে একে অন্যের যুক্তি, চলে তর্ক বিতর্ক বা কথার লড়াই। সপ্তাহের 5 দিন চিরচেনা সেই রাজকাহনকে আজ আমরা সাজিয়েছি ভিন্ন রূপে, যেখানে থাকবে না কোনো বাকযুদ্ধ, থাকবে না কোনো জয়ী হওয়ার লড়াই। জানার চেষ্টা করব অন্য আর 8-10টা সাধারণ মানুষের মতোই কি কাটছে রাজনীতিবিদের ঈদগুলো, তাদেরও কি ঈদের এই বিশেষ দিনগুলোতে সবার মতো ছুটি মিলে দেশ, জনগণ ও রাজনীতির ভাবনা থেকে, নাকি বেড়ে যায় আরও বেশি দায়িত্ববোধ। এসব নিয়ে আলোচনায় আজকের এই বিশেষ রাজকাহনে আমাদের স্টুডিওতে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং আছেন বিএনপির পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ রাজকাহনে। দুজনকেই ঈদ মোবারক। কেমন আছেন? জি, ভালো আছি। আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সব ভালো থাকুক, সুস্থ থাকুক। জি, ইশরাক, আপনাকে দিয়ে তাহলে আজকে আমি ঈদের এই আয়োজনটা শুরু করি। ঈদের আগ মুহূর্তে পুরো দেশ কিন্তু আপনাকে নিয়ে অনেকটাই বলা চলে ব্যস্ত ছিল এবং আপনাকে আসলে আমরা আজকে চেষ্টা করছি যে একটু রাজনীতির বাইরে গিয়ে আলোচনা করতে, কিন্তু আপনি আসলে একেবারেই রাজনৈতিক পরিবারে আপনার জন্মগ্রহণ, সেই পরিবারেই আপনি বেড়ে উঠেছেন। তার মানে রাজনীতির বাইরে গিয়ে আসলে কখনো চিন্তা করেছেন কি, যদিও আপনি পেশাগতভাবে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু রাজনীতিবিদই হয়ে উঠবেন, সেটাও কি ভেবেছিলেন ছোটবেলায়? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আসলে আমি সারা জীবনই রাজনীতি করব এটাই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম, কিন্তু আমার পড়াশোনার সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং হবে সেটাও আমার নিজের সিদ্ধান্ত ছিল। সেটা আমি প্রবাবলি যখন হাই স্কুলে পড়ি, তখন 7-8, তখন আমি ডিসাইড করেছি যে আমি সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব। তবে হ্যাঁ, রাজনীতিটাই আমি করব, এটা আমার নিজস্ব সিদ্ধান্ত ছিল। আমার বাবা মা কিন্তু কোনো সময় অ্যাক্টিভলি প্রমোট করে নাই বা চায়ও নাই, ইনফ্যাক্ট অ্যাট সাম পয়েন্ট। কারণ আমি যখন প্রবেশ করেছি তখন দেশে রাজনীতি মানে হচ্ছে গুম খুনের শিকার হওয়া, মিথ্যা মামলায় জেলে যাওয়া ইত্যাদি। তো কোনো বাবা মাই তো চাবে না তার সন্তান এগুলো ফেস করুক। তো আমাকে অনেক চেষ্টা করেও নিবৃত্ত করতে পারে নাই। আমি নিজে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হয়েছি এবং এই লড়াইটাকে বেছে নিয়েছি। এবং যেই লড়াই আপনি আসলে এখন আছেন, যদি সেই লড়াইটা সফল হয়, তার মানে বাংলাদেশের ইতিহাসে হয়তো সবচেয়ে তরুণ মেয়র হতে যাচ্ছেন আপনি। জি, আমি তো মনে করি যে আদালতের রায় এবং জনগণের ভোটে নির্ধারিত টাইম ফ্রেমের মধ্যে যে গ্যাজেট পাবলিশ করা হয়েছে, আমি অফিসিয়ালি মেয়র হয়েছি। এখন বর্তমান সরকার তাদের নানান পলিটিক্যাল বিবেচনায় তারা রাজনৈতিকভাবে এই প্রক্রিয়া হস্তক্ষেপ করে বন্ধ করে রেখেছিল এবং এটা নিয়ে আমার তাদের প্রতি কোনো ব্যক্তিগত আক্ষেপ নেই, কিন্তু এই যে ঘটনাটা যে ঘটলো এবং এর মাধ্যমে যে সরকার তার নিরপেক্ষতা হারালো, বিশেষ করে কোন সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যাকে আমরা সবাই এত বিশ্বাস রেখে এবং অনেক আশা নিয়ে কিন্তু আমরা সরকারকে বসিয়েছি। এই সরকারের শপথ অনুষ্ঠানে আমি নিজেও প্রেজেন্ট ছিলাম। জেল থেকে বের হয়ে 2 দিন পরে তার 8 তারিখে যেদিন শপথ নেয়, 7 তারিখেও আমরা ঢাকা শহর পাহারা দিয়েছি। এখন এই জন্য কথাটা এই জন্যই বলা যে এটা জাস্ট ক্ষমতার লড়াই বা মেয়রের চেয়ারের সিটের লড়াই না, এটা একটা পলিটিক্যাল ফাইটে পরিণত হয়েছে। তো আমিও সেভাবেই ব্যাপারটাকে দেখছি। রাজনীতির বাইরে গিয়েও তো আসলে মানুষ আপনাদেরকে অন্যভাবে চেনে। আমি শাহাদাত ভাই আপনার কাছে একটু আসি। এই যে আপনার নামের সামনে ডাক্তার আছে, তার মানে একটা খুব অন্যরকম পেশায় আপনি জড়িত। দুটো পেশা, রাজনীতি এবং এই ডাক্তার, দুটোই আসলে মানুষের সেবার সাথেই জড়িয়ে আছে। এখন যখন আসলে আপনি মেয়র হয়েছেন, আপনি 5 আগস্টের পরবর্তী সময় থেকে চট্টগ্রামের মতন একটি বড় শহরের দায়িত্ব পালন করছেন, ওই ডাক্তারি পেশাটা বা পুরোপুরি সময় আসলে ডাক্তারের মতন হয়ে কাজ করাটাকে কি খানিকটা মিস করছেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শকবৃন্দ যারা দেখছেন। আসলে হয়েছে কি, আমার ছোটোকাল থেকে আমি আসলে পড়াশোনার মধ্যে ছিলাম। আমি ক্লাস 1 থেকেই পড়াশোনামুখী ছিলাম আর কি। তো যার কারণে আমার স্বপ্নই ছিল ডাক্তার হওয়া। আমার কিন্তু আসলে স্বপ্ন ছিল না রাজনীতিবিদ হওয়া। তো আলটিমেটলি গিয়ে আমি এবং আমার পরিবারেও চাই যে একটা ডাক্তার। আমাদের পরিবারে কোনো ডাক্তার নেই, কাজে আমার আব্বা আম্মা বারবার চেয়েছে যে আমি ডাক্তার হই এবং আলটিমেটলি আমি ফার্স্টে হতাম একদম ক্লাস 1 থেকে। এবং সেখানে গিয়ে পুরো স্কুল জীবন প্রথম হয়েছে। স্কুল জীবনে আমি একবার সেকেন্ড হয়েছি, ক্লাস 7-এ সম্ভবত। আলটিমেটলি একদম 8, 9, 10 পর্যন্ত গিয়ে আমি ফার্স্ট হয়েছি এবং স্টার মার্কস পেয়ে আমি এসএসসি এবং এইচএসসি তো আমি স্টার মার্কস পেয়েছি এবং এরপর মেডিকেলে, চিটাগং মেডিকেলে আমি চান্স পেয়েছি। এবং সেখানেও আমি দেখুন প্রথম 1 বছর, 2 বছর, 3 বছরের মাথায় গিয়ে আমি রাজনীতিতে ঢুকেছি, তাও কাকতালীয়ভাবে। আচ্ছা। সেখানে হয়েছে আপনার তখন 87
87 সাল এরশাদের সময়। আমি তখন 3rd ইয়ার স্টুডেন্ট চিটাগং মেডিকেলে, এবং সেখানে ঢাকা কলেজ এবং নর্ডেম কলেজের বেশ কিছু ছেলে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে। তো তারা সেখানে মিছিল করতে গিয়ে ছাত্রদলের তাদেরকে খুব অন্য পার্টির যারা আছে আর কি, তারা খুব বেশি তাদেরকে আঘাত করছিল এবং বেশ কয়েকজন ওন্ডেড হয়ে হসপিটালাইজডও ছিল। পরবর্তীতে তাদের এই অবস্থা দেখে আমি একদিন বললাম, তোমরা আসলে কি করতে চাও? বলে যে আমরা আসলে ছাত্রদল করতে চাই এবং আপনাকে নিয়ে আমরা শুরু করতে চাই। তো এরপরে ওইখানকার ওই সময় আব্দুল্লাহ আল নোমান সাহেব ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এবং তখন ওনার সাথে কথা বলে এবং আমাকে উনি আহ্বায়ক করেন। আহ্বায়ক করার পরে আমি সম্মেলন করে, এর 1 বছর পরে সম্মেলন হলো। সম্মেলন করে আমি সভাপতি হলাম। সেটা ছিল 88 সালে। আমরা অনেক কষ্ট করেও পারিনি, কারণ অনেক কলিশন ছিল সেখানে, কনফ্রন্টেশন ছিল। পরবর্তীতে 89-এ গিয়ে আমি প্রেসিডেন্ট হলাম, এবং প্রেসিডেন্ট হওয়ার পরে গিয়ে 91-তে এসে আমি আবার ডাক্তার হয়ে গেলাম। তো আমার ছাত্র রাজনীতিটা আসলে খুব কম সময়ের জন্য ছিল। 87, 88, 89, 90 কমপ্লিট এই যে জাতীয় পার্টির সময় আমার এই ছাত্র রাজনীতিটা ছিল, এবং আলটিমেটলি ছাত্র সংগ্রাম পরিষদের আমি জয়েন্ট কনভেনার ছিলাম ছাত্রদলের সভাপতি হওয়ার কারণে। এবং একটা স্টেজে এরশাদ বিরোধী আন্দোলনের আমাদের খুব ভূমিকা ছিল, এবং পরবর্তীতে আমাদের দল তো ক্ষমতা আসলো 91 সালে, এবং সেখানে আমি আবার ডাক্তার হওয়ার পর ড্যাবের রাজনীতিতে জড়িয়ে গেলাম। ড্যাবের আমি চট্টগ্রামের সেক্রেটারি হলাম, চট্টগ্রাম জেলার। এরপরে আমাদের একটা ওয়ার্ডের, যে ওয়ার্ডে আমার বাড়ি পশ্চিম বাকুলিয়া, সেখানকার সম্মানিত সদস্য। এরপরে ওইখানকার একটা বাকুলিয়া থানা আছে, বাকুলিয়া থানার সদস্য সচিব, এরপরে বাকুলিয়া থানার সেক্রেটারি, বিএনপির আর কি, বাকুলিয়া থানার সভাপতি পর্যায়ক্রমে, এরপরে মহানগরের জয়েন্ট কনভেনার, মহানগরের সেক্রেটারি দীর্ঘ 7 বছর। বিশেষ করে গত 16 বছরে 7 বছরে আমি মহানগরের সাধারণ সম্পাদক ছিলাম। এরপরে 9 বছর আমি সভাপতি আর আহ্বায়ক মিলে 2024 সাল পর্যন্ত আমি সভাপতি আহ্বায়ক মিলেছিলাম। আই মিন এই যে 16টি বছর আমার এইভাবে গেল। এবং এর মধ্যে আবার হয়েছে কি, আমি 96-এ একটা আমি পোস্ট গ্রাজুয়েশন করলাম ফিজিক্যাল মেডিসিনে এবং স্পোর্টস মেডিসিন। রাজনীতি আর এই ডাক্তারি পেশা দুটো একসাথে চলেছে। এটাই বলছি। তো এরপরে 2001 সাল থেকে আমি ডাক্তারি শুরু করেছি। আমার একটা হসপিটালও আছে, অনেক বড় হসপিটাল, এবং ফিজিক্যাল মেডিসিন, স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট হিসাবে আমি দীর্ঘ 25 বছর এখন চেম্বার করছি, এবং এখনো রুগী দেখছি আর কি। এখনো রুগী দেখি, এখনো শনিবার আমি বসি, কারণ অনেক প্রচুর রুগী আমার, তারা আসলে আমার সেবা নিতে চাই, যার কারণে এই জায়গাটাতে আমরা আসবো। আমি একটু যেহেতু আমরা আসলে ঈদের দিনের আয়োজন করছি, আমি ইশরাক, আপনার আসলে ঈদের দিনগুলো কিভাবে কাটে? নিশ্চয়ই ছোটবেলা থেকে ঈদের দিন বাড়ি ভর্তি মানুষ দেখে বড় হয়েছেন, আপনার বাবা এত বিখ্যাত একজন মানুষ ছিলেন, অনেক নেতাকর্মীদের সাথে ঈদের দিনগুলো কাটে, পরিবারের সাথে কিভাবে ঈদের দিনগুলো পালন করছেন? এখন তো ডিফারেন্ট। আগে একরকম ছিল, যখন ছোটবেলায় বাবা জীবিত ছিলেন তখন ঈদের দিনটা মানেই হলো শুরু হতো বাবার সাথে নামাজের মধ্য দিয়ে ঈদের দিয়ে সকালটা শুরু হতো, এবং পরবর্তীতে পরিবার পরিজন এবং যেহেতু আমার রাজনৈতিক পরিবারে আপনি যেভাবে বললেন অনেক রাজনৈতিক নেতাকর্মীদের আসা যাওয়া থাকতো সারাদিন, এবং আত্মীয় স্বজনের বাসায় যেতাম, পাড়া প্রতিবেশী যারা ছিল সেখানে আমাদের একটা তখন ছোটবেলা একটা যেটা ঝোঁক থাকে যে বিভিন্ন বাসায় যে সালামি কালেকশন করার, তো ওই বিষয়গুলো ছিল আর কি। এখন তো অনেক ডিফারেন্ট হয়ে গিয়েছে। এখন আমার সালামি দিতে হয় বেশি। এখন সালামি দিতে হয়, এবং সালামি দিতে হয়, এবং আপনার যারা আমাদের নেতাকর্মী যারা স্পেশালি গত 17 বছরে যারা অর্থ কষ্টে ছিল এবং বিভিন্নভাবে নির্যাতিত ছিলেন, তাদের পাশে দাঁড়ানোর একটা বিষয়, এটা ঈদের আগে থেকেই প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। আর কোরবানি ঈদের সময় তো ছোটবেলায় ওই গরু কিনতে যাওয়াটা একটা মানে সামথিং উই ইউজ টু লুক ফরওয়ার্ড টু, যে কবে যাব, কবে বাবা নিয়ে যাবে। আসলে বড় হবার পরে কি যাওয়া হয় নাকি? না, এখন গত 3-4 বছর ধরে আমি বিড়ম্বনার কারণে যেতে পারছেন না। খ্যাতির বিড়ম্বনা বলতে পারেন, মানে আসলে ওখানে যে আমার জন্য দামাদামি করে গরু কেনা এটা ইম্পসিবল হয়ে যায় আর কি। তো যার কারণে বিগত 3 বছর যাবত আমার ছোট ভাই ওরাই যায়, আমি যাই না আর কি। তো এখন একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে। এখন আমার নিজেকে অনেক সময় মনে হয় যে হয়তো আমার মানে বাবার যে দায়িত্বগুলো উনি পালন করতেন বা ওনাকে যেভাবে দেখতাম আমরা, অনেক সময় নিজের দিকে তাকালে মনে হয় যে সেটা আমি করছি আর কি।
শাহাদাত ভাই, আপনাকে প্রশ্নটা করতেও আমার একটু ভয় লাগছে। আপনি যেহেতু ডাক্তার, মানে কোরবানির ঈদ মানেই তো আসলে আমরা প্রচুর মাংস খাওয়ার কথা ভাবি। ঈদে আসলে অনেক বেশি খাওয়া হয়, এবার পছন্দের খাবার কি কোরবানির ঈদ বা যে কোনো ঈদের দিনটা আসলে কিভাবে শুরু হয়? যাই হোক, ইশরাক কিছু কথা বলেছে। আমরা ছোটকালে ইনফ্যাক্ট সব ঈদগুলোতে, বিশেষ করে কোরবানির ঈদ না, যে ঈদ উল ফিতরের যে ঈদটা আছে, সেখানে আসলে আমরা এক সময় ফ্রেন্ড সার্কেলরা ছোট ছোট যারা আমরা ক্লাস 3, 4, 5-এ পড়তাম তখন আর কি, তখন আমরা আড্ডা মারতাম কীভাবে বকশিস নেওয়া যায়। এটা আমরা আবার দিনের শেষে প্ল্যানিং ছিল, গুনে দেখতাম। মানে সালাম করার মূল উদ্দেশ্য ছিল টাকা নেওয়ার, তো সেটা আমরা নিতাম। আর ঈদ উল আজহাতে যেটা হতো, ছোটোকাল আসলে আমার আব্বা নিয়ে আসতো গরু, আমি আসলে যেতাম না। কিন্তু যখন বড় হয়েছি আমি কিন্তু নিজেই যাই আর কি বাজারে। ওটা আসলে মানে আনন্দ লাগে। আরেকটা জিনিস সবচেয়ে কাজ করে সেখানে, কিন্তু যেহেতু আমরা রাজনীতি করছি, অনেক লোকজন সেখানে যেতে চায় আমাদের সাথে। সবাই বিভিন্ন হাট বাজারে তারা গিয়ে একসাথে আমাদের সাথে একসাথে গরু চয়েস করবে এবং গরু কিনবে। এটাও কিন্তু আমাদের কর্মীরা মজা পায় যে আমাদের নেতা একটা গরু কিনেছে, এবং আমরা সবাই মিলে আবার সেটা নিয়ে আসছি। কিন্তু এই যে দুজনেই বলছেন আসলে যে আপনারা হাটেও যেতে পারছেন না, নেতা কর্মীরা সারাক্ষণ আসলে আপনাদের সাথে থাকেন, নিঃসন্দেহে তাদের ভালোবাসা আপনাদের প্রতি। কিন্তু মাঝে মাঝে কি কখনো মনে হয়েছে যে একটু স্বাভাবিক মানুষের মতন আর 10টা মানুষের মতন একটু জীবনটাকে যাপন করতে পারলে হয়তো ভালো হতো? ইশরাককে তো বোধহয় ছোটবেলা থেকেই সবাই চিনেন। কখনো কি আপনার এই অনুভবটা হয়েছে যে একটু সাধারণ, আমার অন্য বন্ধুটি ঠিক যেভাবে স্কুলে যাচ্ছে সেভাবে যেতে পারলে ভালো হতো? না, হয়তো 2-1 সময় চিন্তা করেছি, কিন্তু আমি জিনিসটাকে একটু পজিটিভলি দেখি যে এটাও তো একটা বড় পাওয়া, যে এত মানুষের যে একটা আগ্রহ এবং যে কোনো কারণেই হোক তাদের আমার প্রতি একটা ভালোবাসা কাজ করে বা টান কাজ করে, এটাকে আমি একটা মানে ব্লেসিং হিসেবে দেখি আর কি। তো ওইভাবে কোনোদিন মানে আক্ষেপ করি নাই যে আফসোস ওইরকমভাবে না, বাট চিন্তা করেছি হ্যাঁ যদি মানে ওপেনলি একা ঘুরে ঈদের গরু বা কোরবানির গরু কিনতে পারতাম আগে যেভাবে করেছি, সেভাবে হয়তো এখন আর সম্ভব না। কিন্তু এই আপনাদের দুজনের মাঝেও আমি কিছু কিছু মিল খুঁজে পেলাম। আপনাদের দুজনের নামেই হোসেন আছে, একজন মেয়র আর একজন সম্ভাব্য মেয়র, এবং দুজনেরই আসলে রাজনীতিটা একেবারে ছাত্র জীবন বা যে বয়সটাতে আসলে আমরা হয়তো অনেক কিছু চিন্তা করি, সে সময় আপনারা দেশ নিয়ে চিন্তা করেছেন। এই দেশ নিয়ে চিন্তা করতে করতে কখনো কি মনে হয়েছে যে পরিবারের সাথে একটু কোনো সময় লম্বা একটা সময় অবকাশ যাপন করার সুযোগ কি আদৌ আপনাদের হয়েছে কখনো? আসলে হয়েছে কি, আমাদের আসলে হয়েছে কি, এই সুযোগটা খুব কমই হয়, যার কারণে মানে পরিবার থেকে তো কমপ্লেইন আছেই যে ঘুরানো হচ্ছে না। তো যখনই সুযোগ পাই ঘুরে আসি বাইরে থেকে। একটু পরিবার নিয়ে জানতে চাই, পরিবারে কে কে আছেন? পরিবারে আসলে হয়েছে কি, আমার একটাই ছেলে। ওই যে এটাও একটা প্যাথেটিক ঘটনা, আসলে এগুলি বললেও খুব খারাপ লাগে। রাজনীতিটা আসলে আমাদের কেমন জায়গায় নিয়ে গেছে। 2018 সালে আপনাদের সবারই মনে আছে যে আমি একটা নির্বাচন করছিলাম, আমাদের দল যখন নির্বাচন করছিল, আমাকে চট্টগ্রামের একটা আসন থেকে বলা হচ্ছিল যে নির্বাচন করার জন্য। এবং আপনাদের হয়তো মনে আছে, নির্বাচন করার আগে, যেটার দিনের ভোট রাতে হয়েছিল আর কি, তো সেই নির্বাচনে আমার দলের অনেক লোককে নির্বাচন আগে গ্রেপ্তার করে ফেলেছিল। এবং আমাকেও ঢাকা থেকে, আমি ঢাকাতে তখন আমার যে পরিবার, আমার ওয়াইফ এবং আমার বাচ্চা একটাই ছেলে, চিটাগংয়ে বারবার পুলিশ এসে বাসায় আসতো দেখে তাদেরকে আমি ঢাকায় নিয়ে আসলাম, এই স্কুলে ভর্তি করিয়ে দিলাম, অস্ট্রেলিয়ান গ্রামার স্কুলে। তো সেখানে আমাকে ইনফ্যাক্ট 18 সালে যখন আমাদের কিছু ছেলে এখানে 7ই নভেম্বর, আমার এখানে মনে আছে দিনটি, এই 7ই নভেম্বরকে ঘিরে ঢাকাতে একটা সমাবেশ হয়েছিল। আমাদের অনেক নেতাকর্মী এই সমাবেশে যোগ দিতে এসেছিল সরওয়ার্দী উদ্যানে 2018 সালে। তো ওইখানে আমাদের ছেলেদেরকে, যে কিছু ছেলেকে অ্যারেস্ট করে ফেললো, এবং তাদেরকে আমি জামিন নেওয়ার জন্য গিয়েছিলাম লোয়ার কোর্টে, পুরান ঢাকায়। তো সেখান থেকে আমি যখন বেরোচ্ছিলাম, ওই যে আপনাদের যেটা এডিসি সাকলাইন, আপনার প্রথম মনে আছে, সাকলাইন আমাকে তার সাঙ্গপাঙ্গ নিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেল। তো ওই সময় আমার ছেলেটা তখন পড়ছে ক্লাস 8-এ পড়তো, ক্লাস 8-এ। ওই সময় তাকে, সে এবং তার মা এরপরেই চলে গেল দেশের বাইরে, এবং এখন কানাডাতে আছে। বাট আমি লাস্ট 6 ইয়ার্স আমার ছেলেকে ইনফ্যাক্ট মানে জড়িয়ে ধরে যে একটা আদর করবো এটা পারিনি। এগুলো হচ্ছে প্যাথেটিক আমাদের জন্য। পুরোপুরিভাবে আসলে রাজনীতি আপনাদের পারিবারিক জীবনে একটা বড় প্রভাব ফেলেছে। এটা অবশ্যই, কারণ
আমি ইনফ্যাক্ট আমি দেখেছি আমার পারিবারিক জীবনে, সেটা আমি দেখেছি আসলে খুব কঠিন একটা ব্যাপার। কারণ আমি আসলে চট্টগ্রামের যে সময় আমার রাজনীতিটা করছিলাম তখন কিন্তু ভাইটাল পোস্টগুলো হোল্ড করছিলাম, এবং আলটিমেটলি গিয়ে সেখানে আমার উপরেই টার্গেটটা ছিল, এবং বিভিন্নভাবে মামলা, তারপরে আপনার ধরেন হুমকি, বিবিধভাবে আপনি জানেন, নানাভাবে আসলে আপনাদেরকে এবং নির্যাতনের যে মধ্যে দিয়ে সময় যেতে হয়েছে। ইলিয়াস আলী গুম হয়ে গেল সেদিনের একটা ঘটনা আমার ছিল, যে আমাকে ঘেরাও করে ফেলা হয়েছিল। তো পরবর্তী অনেক লোকজন ছিল দেখে আমাকে আর উঠাতে পারেনি সেখানে, এবং আমার ছেলে ওই দিন আমার সাথে ছিল। আমরা একটা ওই যে সে খেলতে গেল, আমরা একসাথে। আসলে এই যে দেশের জন্য আপনাদের পরিবার কিংবা আসলে নিজেদের ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করা, সেটি হয়তো আপনাদের কাছে এই জায়গায় নিয়ে আসতে পেরেছে, মানুষের ভালোবাসার জায়গাটিতে নিয়ে এসছে। এরপরে যেহেতু ঈদের আয়োজন, আমরা একটু মন খারাপের জায়গাগুলোতে আবার একটু আনন্দে ফিরে আসতে চাই। ইশরাক যেটি সাদাতে বলছিলেন যে একদম পুরন ঢাকার সাথে তো আপনার একটা অন্যরকম জায়গা আছে, একটা আত্মীয়র মতন এক ধরনের সম্পর্ক আছে। পুরন ঢাকার খাবার দাবার মানেই তো একটু অনেক রকমের বিশেষ আয়োজন। সেই কি ধরনের খাবার আপনার পছন্দ? যদিও এই মুহূর্তে আপনি বোধহয় বাংলাদেশের যদি মোস্ট এলিজিবল ব্যাচেলারদের লিস্ট করা হয় অনেক উপরের দিকে আপনার নাম থাকবে, সেই জায়গাটিতেও আমি আসবো, কিন্তু খাবার দাবার আসলে ইশরাকের কি সবচাইতে পছন্দ? খাবার দাবার আমি নর্মালি এমনি, হ্যাঁ, আমাদের পুরান ঢাকার যে কুইজিনটা, এটা আপনারা জানেন যে সেখানে কাচ্চি বিরিয়ানি, এখানে পোলাও এবং আদার যেসব অয়েলি ফুড খুব পছন্দ করা হয়। পাশে বসে একটু মুচকি মুচকি হাসছেন আসলে। নেহারি, পায়া, সো মানে ওই ধরনের সব কিছু খাবার। বাট আমি পার্সোনালি কিন্তু নিজে অয়েলি ফুড বেশি একটা পছন্দ করি না। আমি একটু মানে শাক পাতা টাইপের খাবার বেশি পছন্দ করি, কারণ এটা আমার ফিটনেসের জন্য সাহায্যকারী হয়। আর আমি একটা জিনিস করেছি, সেটা হলো আমার রাজনীতিতে আমি অনেক ব্যস্ত থাকলেও আমি রেগুলার আমার মানে ওয়ার্কআউট, মানে জিমে যাওয়ার যে ট্রেন্ডটা, এটাকে ধরে রাখার চেষ্টা করেছি। তো সেই কারণে আমার খাবার দাবার, হ্যাঁ, বাট গরুর মাংস লাইক ইউ সে, আপনি যে আমরা পুরান ঢাকার মানুষ, সেটা খুব বেশি পুরান ঢাকা না, সবাই চট্টগ্রামে তো কালা ভুনা, মেজবানি আছে, তো অনেক মেজবানি আমি গিয়েছি পার্সোনালি। তো আমাদের হ্যাঁ মানে বিফের প্রতি বা গরুর মাংসের প্রতি তো একটা আলাদা রয়েছে আর কি। নিশ্চয়ই আমরা ঈদের আরো গল্প শুনবো, আপনাদের ছোটবেলার ঈদ এবং আপনাদের আসলে ঈদ নিয়ে আসলে নানান রকমের মন খারাপের গল্পও আছে। সেই স্মৃতিগুলো আমি একটু আজকে আমার দর্শকদেরকে জানাতে চাই। একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জি-পেজ ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি-পেজ ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহন দেখছেন। এই যে আপনাদের ঈদের গল্প শুনছিলাম, ছোটবেলার ঈদের কথা বলছিলেন, দুজনেরই বাবার সাথে হাটে গিয়ে গরু কিনবার স্মৃতি মনে আছে, হাজার হাজার স্মৃতি আছে আপনাদের। আনন্দের স্মৃতি সবচাইতে বেশি থাকে ঈদে। কিন্তু ইশরাক, আপনার কাছে আবার আসতে চাই, আপনি পড়ালেখার সূত্রে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, সেই সময় নিশ্চয়ই আপনাকে একা ঈদ করতে হচ্ছে পরিবারকে রেখে, এবং রাজনৈতিকভাবে আমরা গল্প করছিলাম অনুষ্ঠানের মাঝে যে আপনাদের দুজনকে আসলে জেলেও ঈদ পার করতে হচ্ছে। একটু সেই গল্পটা জানতে চাই, জেলখানার ঈদ আসলে কেমন ছিল, এবং যে সময়টাতে আসলে আপনারা জেলে ঈদ কাটিয়েছেন, সেই সময়গুলোতেও ঈদের দিনটাতে আসলে আপনাদের কিভাবে কেটেছে? ওয়েল, জেলখানার ঈদ, গত বছরে আমি জেলখানার ঈদ কাটিয়েছি। আসলে জেলের ঈদটা কীরকম, এটা খুব বেশি সিগনিফিক্যান্ট কিছু না, একটু সিগনিফিক্যান্ট যে অন্যান্য দিনের থেকে সিগনিফিক্যান্ট যে আমি যে যখন ছিলাম, আমি ওইবারই ফার্স্ট আমাকে ওই যে মাঠে যে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। আমাকে খুব টাইট সিকিউরিটির মধ্যে এক জায়গায় রাখা হতো। তো ওইটা একটা এক্সপিরিয়েন্স, কারণ আমি পুরো জেল পিরিয়ডে আমি একবারই ওটাকে বলে কেস টেবিল বলে, কেস টেবিল, ওখানে একটা বড় মাঠ আছে আমাদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার যেখানে, সেখানে নামাজ পড়তে গেলাম। তো ওইবার অনেকের সাথে, তখন অনেক মানুষ যারা ইতিমধ্যে জেলখানায় রয়েছেন, আমাদের বিএনপির নেতাকর্মীরা, সবার সাথে দেখা হলো। তো একটা ভিড় জমে যায়, একটা মানে ওখানে একটা ক্রাউড হয়ে যায়। তো এটা দেখার পরে আবার দেখলাম যে জেলার ডেপুটি জেলার এবং ওখানকার সুবেদার, তারা আবার এটাই ভয় পাচ্ছিল যে আমি যদি যাই একটা ক্রাউড হয়ে গেলে তখন তারা মানে এটা চায় না, পছন্দ করে না। তখন তাড়াতাড়ি আবার আমাকে এসে রিকোয়েস্ট করে আবার আমার যে বিল্ডিংয়ে ছিলাম সেখানে নিয়ে যাওয়া হলো। এর বাইরে ঈদের দ্বিতীয় দিন আমার পরিবারের পক্ষ থেকে পুরো বিল্ডিংয়ে আমরা একটা হিসাব করেছিলাম কতজন বন্দী ছিলেন। তো তাদের জন্যে আমার মা, উনি রান্না করে উনি নিজে খাবার নিয়ে এসেছিলেন, এবং আমি দেখাও করতে পেরেছিলাম ওই একবারই পুরো সময়টা। ঈদের সেকেন্ড ডেতে আমাকে দেখা করতে দেয় আমার মার সাথে। তো এইভাবেই কেটেছে। আমরা
তখন কি একবার খাবার মনে শেয়ার হয়েছে করেছি। ইশরাক যে পরের ঈদটাও হয়তো এভাবেই করতে হবে, অথবা এই আমি মুক্ত তো আকাশে যখন আসলে ঈদ পালন করব, হ্যাঁ সেই আমি অনুভূতিটা তো হয়েছে? জেলে ছিলাম, যে আমি রাষ্ট্রদ্রোহের মামলায় ছিলাম। আমি ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম, আমার কতদিন লাগবে আই ওয়াজ নট শিওর। সো আমি ধরে নিয়েছি এটা দীর্ঘ হতে পারে, অনেক দিন হতে পারে, বছরও যেতে পারে। সো আমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম, ইটস পার্ট অফ আ ফাইট। আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই করছি, সেই লড়াইয়ের অংশ হিসেবে আমি নিজেকে পুরোপুরি মানে ওটার সাথে অ্যাডজাস্ট করে ফেলেছিলাম আর কি। জি শাহাদ ভাই, আপনারও আসলে জেলখানায় ঈদ পালন করার অনুভূতি আছে, এক্সপিরিয়েন্স আছে, কেমন ছিল সেই ঈদটা? আমার আসলে 21 সালে লাস্ট যে আমি মেয়র ইলেকশন করলাম চিটাগং সিটি কর্পোরেশনের। মেয়র ইলেকশনের পরে যখন তারা আমাকে যে জোর করে হারিয়ে দিল, এবং সেখানে তারা ইলেকশনের যে রেজাল্টটা ইভিএমে ভোট হয়েছে প্রতিটা সেন্টারে, 798টা সেন্টার ছিল আমাদের, প্রায় 20 লক্ষের কাছাকাছি ভোটার, 20 লক্ষ অথবা 21 লক্ষ এটা হবে, কারণ আমাদের তো 70 লক্ষ মানুষ আছে চট্টগ্রামে। তো সেখানে হয়েছে কি, ইভিএমের প্রতিটা সেন্টারে তারা করেছে নিজ হাতে লিখে রেজাল্টটা তারা পাবলিশ করেছে, এবং সেখানে আমি প্রোটেস্ট করেছি। আমি বলেছি যে ইভিএমের যে একটা প্রিন্টেড কপি থাকে সেটা দিতে হবে, সো দ্যাট তারা সেটা দিতে পারেনি। আমি এই যে ট্রাইব্যুনালে মামলা করেছি, মামলা করার প্রেক্ষিতে যেদিন আমি মামলা করেছি তার 1 সপ্তাহের মধ্যে আমাকে হসপিটাল থেকে, আমি যখন রুগী দেখছিলাম, যে শবে বরাতের দিন, আমার এখন মনে আছে, শবে বরাতের দিন আমার আম্মা আমার জন্য রুটি বানিয়ে রাখলেন। উনি বারবার তখন আমাকে টেলিফোন করছিলেন মোবাইলে যে তাড়াতাড়ি আসো, তুমি রুটি খাবা, মাংস রুটি এগুলো রেডি করে রেখেছে। আমার আম্মা সবসময় আমার জন্য এটা করেন আর কি। তো ঠিক মেহেদির কথা নিশ্চয় মনে আছে, ওই যে ডিসি মেহেদি, পুলিশ উপকমিশনার, তখন সে চিটাগং ছিল। তো সে পুরো আমার হসপিটালটা ঘেরাও করে আমাকে, তখন হবে বিকাল 5টা হবে, ওই 5টার দিকে আমাকে হসপিটালে রুগী দেখা অবস্থায় তারা আমাকে ঘেরাও করে নিয়ে গেল। এবং ওই সময় আমি প্রায় 4 থেকে 5 মাস আমি জেলে ছিলাম, যার কারণে ঈদটা আমার জেলে কাটাতে হয়েছে। এবং সেখানে ঈদুল ফিতরের সময়টা, এবং খুব মজার ব্যাপার হচ্ছে সেখানে আসলে আপনাদের তো এটা শোটা খুব স্বল্প সময়ের, ওইখানে আমাকে স্বাভাবিকভাবে ডাক্তার হিসেবে আমাকে ডিভিশন দিয়েছে। আমাকে আসলে ইনফ্যাক্ট রাজনীতিবিদ হিসেবে দেয়নি, আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেখানে ডিভিশন পেয়েছি। ডিভিশনে একটা রুমে আমি ছিলাম, এটা 3টা রুম। আরেকটা রুমে ওসি প্রদীপের নাম নিশ্চয় শুনেছেন, যার ফাঁসি হয়ে যাচ্ছে, তখন তার ওই যে সাজা যেহেতু হয়নি, আর গভর্নমেন্ট পুলিশ অফিসার হিসেবে তাকে একটা রুমে দেওয়া হলো। আরেকটা রুমে আমরা ক্যাডিএস গ্রুপের নাম শুনেছেন নিশ্চয়, ক্যাডিএস গ্রুপের এই ওনার খলিল সাহেবের ছেলে ইয়াসিন, ইয়াসিন হচ্ছে KY স্টিল ওয়াই মিনস ইয়াসিন, ওই ইয়াসিনে আরেক রুমে। তখন আমরা 3 জন। তো প্রদীপের সাথে কেউ কথা বলতো না ইনফ্যাক্ট আর কি, প্রদীপকে আমরা অ্যাভয়েড করতাম। একদিন তাকে জিজ্ঞেস করছি, মানে সে কান্নাকাটি করতো, খুব বেশি কান্নাকাটি করতো, এবং একদিন চিৎকার করছিল যে আমার সাথে কেউ কথা বলে না। আমাকে ডাকছিল, সাদাত ভাই, সাদাত ভাই, আমার সাথে একটু কথা বলেন, আমার সাথে তো কেউ কথা বলে না। তা আমি স্বাভাবিকভাবে আমি, আচ্ছা কী ব্যাপার, বলে যে দেখেন আমার সাথে কেউ কথা বলে না, আমি খুব লোনলি ফিল করি। তা এখন ওটা দেখে ইয়াসিন, মানে ক্যাডিএস গ্রুপের ইয়াসিন বলল, ওই না এর সাথে কথা বলে না, সে খুনি, সে অনেক খুন করেছে, 100টার উপরে খুন করেছে। তো এখন আমি বললাম, আচ্ছা তুমি কয়টা খুন করেছো? আমি স্বাভাবিক, সে খুব চমৎকারভাবেই বলল যে 100টার মতো হবে। তো বললো যে এই খুনটা তো আমি করতে পারি না, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ইনস্ট্রাকশন দেয় কীভাবে খুনটা করব। মানে এটা আমি বললাম যে 16 বছরের ইতিহাসের সামান্য অংশ আমি বললাম। সাক্ষী হতে হয়েছে আসলে আপনাদেরকে। হ্যাঁ, সে অবলীলায় সেটা বলছে, এবং আমাকে আরও বলছে যে আজকে তারা আমাকে মানে আমার এই যে এগুলি বিচার করছে সিনহা হত্যা মামলার, বাট তারাই আমাকে দিয়ে হত্যা করিয়েছে অথবা এটা করেছে। এবং আলটিমেটলি আপনারা বের হয়ে বলবেন যে যারা আওয়ামী লীগের অফিসাররা যারা আছে তাদেরকে বলবেন তোমাদের পরিণতি প্রদীপের মতো হবে। তো এটা হচ্ছে আসলে তখন আমি দেখেছি যে আমাদের ডাক্তারদের যেটা হয় আর কি, এটা আমি বলছি এর জন্য, সেখানেও কিন্তু আমাকে রুগী দেখতে হয় আর কি, রুগী দেখতে হয়েছে যখন জেলের মধ্যে ছিলাম। স্বাভাবিকভাবে আমি তো বেতার ডাক্তার, ওইখানে যত বেতার রুগী আছে চলে আসতো, দেখতাম। আর ঈদের দিন আমরা ইনফ্যাক্ট সেখানে একটা হুজুর আসলো, আমাদের নামাজ পড়ালেন, আর আমাদের অনেক ছেলে তখন জেলে ছিল, তো তাদেরকেও একসাথে আমরা পরে আমি একটু পাঞ্জাবি আর লুঙ্গি তাদেরকে দিতাম সবাইকে।
আর খাবারের নিশ্চয়ই একটা আসলে অন্যরকম- ওইখানে তো বাইরে থেকে খাবারটা খুব কঠিন। ঈদের দিন তারা কিছু রান্না করতো, স্পেশাল রান্না বলতে কি, ওইখানে এক টুকরা হয়তো বা মুরগির মাংস আর আর বিরিয়ানি রাইস লাইক দ্যাট। সো আসলে ওটা ভিন্ন একটা জগৎ। মানে মনে হচ্ছিল যে একটা দেশের ভিতরে আরেকটা দেশ, ওইখানে অ্যাডমিনিস্ট্রেশনটা কমপ্লিটলি ভিন্ন। জি, ও একেবারে সেখানে অন্যরকম জেলার এক যেটা বলে ধরনের ঈদ, হ্যাঁ। সেটাই হয় সেখানকার জি। আইন। ইশরাক, এই যে মোস্ট এলিজিবল ব্যাচেলর বলছিলাম, তার মানে আসলে তরুণ রাজনীতিবিদ হিসেবে, এবং এই যে ট্যাগ আসলে আপনার নামের পাশে আছে, আপনাকে নিয়ে অনেক গুঞ্জন আছে, অনেক আলোচনা আছে, সেই সাথে একটু সমালোচনাও আছে। আপনার বিয়েটা আসলে কবে হচ্ছে? এই প্রশ্নটা আমি অনেক পাই। আপনারা জানেন যে বিগত 2009 থেকে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই কিন্তু আমাদের জন্য একটা না, আওয়ামী লীগ সরকার না, 1/11 থেকে একটা লম্বা স্ট্রাগল শুরু হয়। আমরা যারা রাজনৈতিক পরিবারে ছিলাম, ওই সময় আমি স্টুডেন্ট ছিলাম, তখন আমি নিজেও 3 বছর দেশে আসতে পারিনি, বা আমার বাবা মা আমাকে দেশে আসতে দেয় নাই। তখন আমি ঈদ একা করতাম, ওই কারণ অনেক সময় দেখা যেত যে ঈদটা তখন সামার ভ্যাকেশনের মধ্যে পড়তো। সো আমার কোনো আশেপাশে আমার যারা বন্ধুরা ছিলেন তারা ভাইয়ারা, সবাই নিজ তারা নিজ বাড়িতে চলে নিজ নিজ বাড়িতে চলে যেতেন। তো ওইটা একটা ডিফারেন্ট ফিলিং ছিল। আর বিয়ের বিষয়টা আমরা যেটা বলছিলাম, যে দীর্ঘদিন আমরা এমন একটা পরিবেশে ছিলাম বা এমন একটা পরিস্থিতিতে ছিলাম যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে। সেটা জেল জুলুম হতে পারে, সেটা আমাদের আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হতে পারে, সেটা আমাদের রাজপথে অবস্থান নিয়ে যে কোনো পরিস্থিতি ফেস করতে হতে পারে। যার কারণে ওই পার্টটাতে আমি ফোকাস করতে পারি না এই দীর্ঘদিন। এখন তো আমরা একটু আশা করতে পারি সেই এখন পার্টটা আপনি focus অবশ্যই, করবেন। যদিও আমাদের গণতন্ত্রের স্ট্রাগলের পুরোটা আমরা অর্জন করতে পারি নাই, বাট আশা রাখি আমাদের কিন্তু অনেক শেষ মেয়ে ফাইটটা। ভক্ত তো আছে। না, ওখান ভক্ত বলতে আপনি যদি বলেন যে পলিটিক্যাল ভক্ত বা ভোটার, সেটা থাকতে পারে, বাট সেটাকে তো আর আমি বাড়িতে গিফট টিফট আসে তো নাকি? না 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 না, এরকম আমরা গিফট টিফটের কোনো সুযোগ নাই, আমরা ওইটা অ্যালাউ চিঠি করি না। পেয়েছেন? চিঠি তো পেয়েছি, হ্যাঁ, চিঠি আমি জানতাম নানান এটাতে সময় না বলার পেয়েছি। আসলে সুযোগ না, এটা খুব না কম। বলার সুযোগ নেই, চিঠি নানান সময় পেয়েছি। এবং ইন্টারেস্টিংলি এনাফ যে মানে ছোট বলবো না, আমি যাই না কত হবে, 14-15 ইয়ার ওল্ড হবে, ভক্ত, অন্য কিছু না, ভক্ত। সুন্দর করে যখন আমি ইলেকশন করি 2020 সালে, তখন হয়তো বা আমাকে টিভিতে দেখে বা সোশ্যাল মিডিয়াতে দেখে তখন চিঠি লিখে তার মাকে দিয়ে পাঠিয়েছিল আর কি, যেহেতু আমার পর্যন্ত আসতে পারছিল না। সেখানে কিছু চিঠি আমি পেয়েছিলাম, এটা পেয়েছি। জি। আর সাথে সাথে আপনি যে মেয়রের কারণে তো নগরের নানানবিধ সমস্যা আপনার কাছে আসে, এমন কিছু হয়েছে কি খুব গুরুত্বপূর্ণ কোনো কাজে গেছেন, কিন্তু হঠাৎ করে কেউ এসে আপনাকে একটা প্রেসক্রিপশন দেখিয়ে বলছে যে এটার কোনো ওষুধ আছে কিনা? আমি এই উত্তরটা নিব, আরেকটা বিরতি নিয়ে আমি আমার ক্ষেত্রে, কারণ যেহেতু এই গল্পটা আমি শুনবো, একটা বিরতি নিয়ে ফিরতে চাই। আচ্ছা। দর্শক, জিপি ইস্পাত ঈদের বিশেষ রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত ঈদের বিশেষ রাজকাহন দেখছেন। বিশেষ দুজন অতিথি আছেন আজকে আমাদের সাথে। সাথে এই যে বলছিলাম যে মেয়র হিসেবে হয়তো আপনাকে অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে যেতে হচ্ছে, চট্টগ্রামের নানাবিধ সমস্যা আপনাকে সমাধান করতে হয়। এরকম কোনো খুব জটিল গুরুত্বপূর্ণ কাজে গেছেন, কিন্তু কোনো না কোনো ভক্ত বা কেউ না কেউ আপনার কাছে এসে কোনো ডাক্তারি কোনো কিছু সমাধান চেয়েছে, এরকম হয়েছে কি? গত 25 বছর তো আমাকে ডাক্তারিও করতে হয়েছে, এবং যে সাবজেক্টের ডাক্তার আসলে এখানে খুব কমই আছে, ডাক্তার পেইন স্পেশালিস্ট। তো যার কারণে ইভেন আজকেও আমি যে জলাবদ্ধতা, আমি একটা জায়গায় গিয়েছি, পানি উঠেছে সেখানকার ড্রেনেজ সিস্টেমটা দেখার জন্য। তো সেখানে এত সিরিয়াস টাইমে আমি দেখছিলাম একটা রুগী আসলো, বলে যে আমার তো ব্যথা, কি ডাক্তার সাহেব কি ওষুধ আমাকে দিবেন? তাই আমি বললাম, আমি এখানে পানির মধ্যে কি ওষুধ তোমার দিব? আচ্ছা ঠিক আছে, আমি একটা ওষুধ লিখে দিই। মানে এরকম সবসময় এটা হয় আমার ক্ষেত্রে। আর যেটা আসলে মজার ব্যাপার কি, এটা ভালো লাগে যখন কেউ আমার কাছে কিছু একটা করতে পারি কারোর জন্য, অ্যাটলিস্ট একটা ধরেন ওষুধও আমি যদি লিখে দিতে পারি, এটা খুবই ভালো লাগে। কারণ আমি তো আমার কারণে তো কারো না কারো উপকার হচ্ছে, এবং সেটা রাজনীতি দিয়ে হোক অথবা চিকিৎসা বিজ্ঞান দিয়ে হোক। তো উপকারটা আসলে মেইন আমাদের, যারা আমাদের সমাজের জন্য আমরা যারা কিছু করতে চাই,
অথবা রাষ্ট্রের জন্য কিছু করতে চাই। নিশ্চয়ই। ইশরাক, এই যে আসলে আপনার শপথ নিয়ে আসলে অনেক আলোচনা চলছে, আমরা ঈদের আগ পর্যন্ত যেটি শুনেছি যে আপনি হতে পারে যে যদি এই সরকার ব্যবস্থা গ্রহণ না করে, হয়তো আপনাকে যারা খুব বেশি ভালোবাসেন অর্থাৎ সাধারণ জনগণ যারা, তাদের সাথে আপনি এক ধরনের শপথ গ্রহণ করার কথা বলেছেন শহীদ মিনারে। যেহেতু আমরা ঈদের ছুটি এখনো কাটাচ্ছি, সেরকম সম্ভাবনা কতখানি আসলে? না, সম্ভাবনা হচ্ছে এটা আমি যেদিন বক্তব্য রেখেছি সেখানে বক্তব্য রাখতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে আমি জিনিসটা খোলাসা করে দিই। এটা নতুন কিছু নয়। যখনই এই সরকার টালবাহানা শুরু করলো, তখন আমার সাথে ঢাকার যারা ভোটাররা, লক্ষ লক্ষ হাজার হাজার ভোটাররা আমার সাথে এসে দেখা করেন, এবং সাবেক যারা ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড কমিশনাররা ছিলেন, যারা দীর্ঘ 25 বছর 30 বছরও ওয়ার্ড কাউন্সিলরগিরি করেছেন বা ঢাকায়, তারা সবাই এসে বললো যে এই সরকার, তাদের ম্যান্ডেট কি, তারা অনির্বাচিত, তারা নিজেরা নির্বাচিত না, তারা আমার শপথ নিয়ে কেন টালবাহানা করবে, তাদের থেকে কেন আমার শপথ গ্রহণ করতে হবে, তা আমরাই যে তোমাকে বা আপনাকে শপথ করি, আমরা ঢাকাবাসী আপনাকে বসিয়ে দিয়ে আসবো, এটা আমাদের দায়িত্ব নগর ভবনে। তখন আমি তাদেরকে বোঝাই যে দেখেন, এটা করা তো আসলে অসম্ভব কিছু না, এটা আমরা করলে চাইলে করতেই পারি, কারণ এখানে আইনত কোনো বাধা তো নাই, আপনি আইনের মানুষ, আপনি জানেন এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি না করানোর মাধ্যমে তারা কিন্তু সংবিধানকে লঙ্ঘন করেছে। যাই হোক, যেটা আরেকটা বিষয়। তো সেই পরিপ্রেক্ষিতে আমি কথাটি বলেছি। এখন সরকার যদি পদক্ষেপ নেয় ভালো, আর যদি না নেয় তাহলে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি পরবর্তীতে ঘোষণা দিয়ে করা হবে। এটিও তো আসলে একরকম মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। সাথে আপনিও আসলে 5 আগস্টের পরবর্তী সময় যে পরিবর্তিত প্রেক্ষাপট, সেই সময়টাতে এসে আপনাকে লড়াই করে আসলে নিজের জায়গাটাতে আসতে হয়েছে, নিজের অবস্থানটা আসলে আপনাদেরকে গড়ে তুলতে হয়েছে, এবং দীর্ঘদিন আসলে আপনাদের এই লড়াই সংগ্রামের মধ্য দিয়েই গেছে। আপনি বলছিলেন যে আপনি আপনার ছেলের সাথে 6 বছর আসলে ঈদ পালন করতে পারছেন না। কখনো কি আসলে মনে হয়েছে যে এই সব কিছু বাদ দিয়ে এবার একটু খানিকটা সময় আসলে পরিবারের সাথে কাটাতে চাই? এটা তো আসলে একটা আবেগের ব্যাপার, ইমোশনের ব্যাপার, এবং আসলে হয়েছে কি, আমাদের মাঝে মধ্যে চিন্তা হয় সব কিছু ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু যখন মাঝখানে হয়েছে কি, আমাকে বলা হয়েছিল চলে যাওয়ার জন্য, কিন্তু যখন কর্মীদের চেহারার দিকে তাকাই যে তারা বাচ্চাকে দুধ দিতে পারছে না, চিকিৎসার টাকা দিতে পারছে না, অথবা বাসার খরচ দিতে পারছে না, অথবা জেলে আছে, জেলে কোনো টাকা দিতে পারছে না, অসহায় অবস্থায় দিন যাপন করছে, তাদের দিকে তাকিয়ে তখন পরিবারের কথাগুলো হয়তোবা আর মনে পড়ে না। রাষ্ট্রের স্বার্থটাই সবশেষে আপনাদের কাছে সবচাইতে বড়, কারণ আমি তখন মনে করছি কি, আমার ছেলে তো অন্তত পক্ষে খেতে পারছে, কিন্তু আমার এই কর্মীরা তো না খেয়ে আছে। এবং এটাই হয়েছে গত 16 বছর, আসলে এটাই হয়েছে। আজকে আমি একটা কথা বলি, সেই ভালোবাসাটা দিয়ে যাচ্ছে, ভালোবাসা দিয়ে যাচ্ছে। আজকে আমি একটা কথা প্রাসঙ্গিক বলতে হয়, আজকে অনেক কথাই আসছে, আজকে 16 বছরের কথা অনেকেই ভুলে গেছে, জুলাই আগস্টের কথাটাকে সামনে, এটা অবশ্য আমার মনে হয় প্রত্যেকটি জায়গায় অ্যাড্রেস করা উচিত। জুলাই আগস্টকে যেভাবে অ্যাড্রেস করা উচিত, 16 বছরে যারা রাত দিন জেল কেটেছে, যারা পুরো সময়টা জামিনের জন্য কোর্ট বিল্ডিংয়ে ঘুরেফেরা করেছে, তাদের যে টাইমে আয় করার কথা, ইনকাম করার কথা, যেখানে কোর্ট বিল্ডিংয়ে তারা ধর্ণা দিচ্ছে, তাদের পরিবারের হাতে কোনো টাকা দিতে পারেনি, তাদের বাচ্চাকে কিছু কিনে দিতে পারেনি, স্ত্রী মা বাবাকে কিছু কিনে দিতে পারেনি। তো এই জায়গায় গিয়ে আসলে আমরা কেউ অ্যাড্রেস করছি না যে অমানবিক যে জীবনটা কাটিয়েছে আমাদের নেতাকর্মীরা, যেই পরিমাণে অমানবিক নির্যাতনের শিকার হয়েছে গত 16টি বছর, এবং এই জায়গায় আমার মনে হয় আমরা কেউ এখনো এই দুঃসহ সময়ের মধ্যে দিয়ে আসলে রাজনীতি আর ফিরে যাচ্ছে, ওইভাবে অ্যানালাইসিস করি, ওই লাইফটা কিন্তু 16 বছরের এই লাইফটা কিন্তু আসলে আপনারা তো আসলে তরুণ রাজনীতিবিদ হিসেবে যাত্রা শুরু করেছেন, এবং আসলে পুরো বাংলাদেশে এক ধরনের প্রত্যাশা এখন আছে আপনাদের উপরে। এই যে দুঃসহ স্মৃতিগুলোর কথা আপনারা বলছেন, কিংবা রাজনৈতিকভাবে আসলে যেই সৌহার্দ্যটা আসলে আমরা ফিরে পেতে চাই, সেটি আমরা প্রত্যাশা রাখতে চাই আসলে আপনাদের হাত দিয়েই হয়তো এই বাংলাদেশে আবার ফিরে আসবে। আবার একটু আনন্দের জায়গাটাতে ফিরে যেতে চাই। আমি একটু জানতে চাই যে দুজনের আসলে রাজনীতির বাইরে প্রচুর লেখাপড়া দুজনে করেছেন, আমি জানি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া ভীষণ কঠিন, ডাক্তারি তো অবশ্যই কঠিন। অবসর সময়টা আসলে কিভাবে হয়, গান শুনে, সিনেমা দেখে, বা কিভাবে কাটে ইশরাক? আমার অবসর সময় বেশিরভাগ সময় আমি টিভি দেখি, এবং টিভি দেখি যখন সেটাও অ্যাকচুয়ালি মানে পলিটিক্যাল, টেলিভিশনের সাথে যুক্তও আছেন। হ্যাঁ, টেলিভিশনের সাথে যুক্ত আছি, এবং
সেটাও একটা কারণ হতে পারে যে টিভি কোন চ্যানেলে কি প্রোগ্রামিং হচ্ছে এটা কন্টিনিউয়াস দেখা, এবং কারেন্ট অ্যাফেয়ার্স সারাদিনে কোথায় কি ঘটনা ঘটলো এই ঘটনাগুলো আপ টু ডেট থাকা, শুধু দেশে না এবং সারা বিশ্বে কি ঘটছে সেটাও একটা আপ টু ডেট থাকার। তো আমি এটা টিভির প্রতি আমার ইয়েটা বেশি, মানে দেখা যাচ্ছে যে অবসরে বেশিরভাগ সময়টাই আমি টিভি ভেতরে ঢুকে যাই, এবং মাঝে মধ্যে যে বিনোদনমূলক কোনো কন্টেন্ট দেখি না তাও না, এন্টারটেনমেন্ট কন্টেন্টও দেখা হয় বাট খুব কম। আর এর বাইরে আমার যে হবি বলেন বা আমার একটা প্র্যাকটিস হলে আমি জিমে যাই, চেষ্টা করি প্রায় প্রতিদিনই 1 ঘন্টার জন্য হলো, মানে ঢাকা শহরে এখন মুভমেন্ট করা ইজ ভেরি টাফ, তারপরেও চেষ্টা করি যে অন্তত এই জিনিসটা আমার বজায় রাখতে আর কি। সাদ ভাই কিভাবে কাটে অবসর? আসলে আমি ছোটকাল থেকে খেলাধুলা করতাম। আমি ইনফ্যাক্ট ক্রিকেট খেলতাম খুব বেশি, এবং মেট্রোপলিটন ক্রিকেট লিগ আমি নিয়মিত খেলতাম। আমার একটা ক্লাব ছিল ডক্টরস ক্লাব, ডাক্তার এবং স্টুডেন্টসদের নিয়ে। পাশাপাশি আমার পাড়ার কিছু ক্লাব ছিল যেগুলো আমরা ফার্স্ট ডিভিশন বিভিন্ন লিগ ফুটবল ক্রিকেট খেলাতাম, এবং আমি কাউন্সিলর ছিলাম চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার, দীর্ঘ 8 বছর ছিলাম। এবং স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট হিসাবে আমি বাংলাদেশের প্রথম যে টেস্ট বিজয় জিম্বাবুয়ের বিরুদ্ধে, সেটাতে আমি কিন্তু স্পোর্টস মেডিসিন কনসালটেন্টের দায়িত্বে ছিলাম, যেখানে হাবিবুল বাশার সুমন ক্যাপ্টেন ছিলেন, এবং চট্টগ্রামে এই টেস্ট বিজয়টা হয়েছিল। এবং সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি বলতে চাই, তখন আরাফাত রহমান সাহেবের সাথে কাজ করার আমার একটা সুযোগ হয়েছিল। আমি দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে গুণে গুণান্বিত, অনেকেই মনে করছে তাদের পরিবার হয়তোবা, কিন্তু আরাফাত রহমান কোকা এবং তারেক রহমানের সাথে যারা খুব কাছে মিশেছে তারা বুঝতে পেরেছে, অথবা তারা জানে কি পরিমাণ আদর্শে তারা মানুষ হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমাদের নেত্রী খালেদা জিয়ার গুণ কী পেয়েছে তারা। আর দেখুন, আরাফাত রহমান 3টে স্টেডিয়াম করে গেছে। চট্টগ্রামে যে স্টেডিয়ামটা করেছে সাগরিকা স্টেডিয়াম, সেটার নাম দিয়েছিল বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, 71-এর মুক্তিযুদ্ধে শহীদ একজন বীরশ্রেষ্ঠের নামে। খুলনাতে একটা স্টেডিয়াম করেছে, সেটার নাম দিয়েছিল বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম। বগুড়াতে শেখ চান্দু স্টেডিয়াম, শহীদ চান্দু স্টেডিয়াম। এই নামগুলো কি করেছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে? দেখুন, প্রথমটা চিটাগংয়ের নাম চেঞ্জ করে জোর আহমেদ চৌধুরী আওয়ামী লীগ নেতার নাম দিয়েছে। খুলনাতে শেখ নাসের স্টেডিয়াম, সেটা সম্ভবত শেখ মুজিবুর রহমান সাহেবের ভাই হবেন। আরেকটি শেখ চান্দু স্টেডিয়াম, সেটা চেঞ্জ করতে পারেনি, কিন্তু এই দুটো স্টেডিয়াম তারা তাদের দলীয় নামের নামকরণ করেছে। তো এই যে জায়গায় গিয়ে আমি যেটা বলছি যে আরাফাত রহমান চাইলে কিন্তু তারেক রহমান কিংবা খালেদা জিয়ার নামে এই স্টেডিয়ামগুলো দিতে পারতেন, বাট সেখানে গিয়ে মুক্তিযোদ্ধাদের এই পরিবারতন্ত্র বা দলীয়করণ থেকে আসলে আমরা নতুন বাংলাদেশে বেরিয়ে আসতে চাই নিশ্চয়ই। এই জিয়া পরিবার দেখে এবং আপনাদের মতো তরুণদের হাতে আসলে আমরা নতুন বাংলাদেশের দায়িত্ব দিতে চাই, যাতে বাংলাদেশে আসলে পুরোপুরি ভাবে একটা যে পরিবর্তন আমরা প্রত্যাশা করছি সেই বাংলাদেশ আমরা পাই। একটু রাজনীতির বাইরে গিয়ে আসলে আপনাদের কাছে আমার আজকে দর্শকদের যদি ঈদের উপহার হিসেবে কিছু দেওয়ার থাকে, আমি জানি না আপনারা দুজন নিশ্চয়ই অবসর একটু হলেও গুনগুন করে গান করেন, আমি একটু গান গেয়ে যদি বিদায় নিতে পারি, সুযোগ আছে কি? আমি তো গান পারি না। আপনারা তো দুজন, আপনি চিটাগংয়ের ভাষায় কি আমরা একটা দুটো লাইন গান শুনতে পারি, সেই সুযোগ আছে কি? চিটাগংয়ের মেয়র, চিটাগংয়ের ভাষা, চিটাগংয়ে বড় হয়েছে, এটা কিন্তু আমরা দাবি করতে পারি। চাটগাঁয়ের ভাষা একটা বলি, আই যাই রেঙ্গুন শরৎ তোয়াল্লাই আইনুম কি ও বানু জি জি, আই যাই রেঙ্গুন শরৎ তোয়াল্লাই আইনুম কি। আরেকটা দেশের গান গাই, খুব ভালো লাগে আমার। আমার দু চোখ বড়া স্বপ্ন, এ দেশ তোমার জন্য। একটা শাবিনা ইয়াসমিনের গান, খুব ভালো লাগে। এই গানটা কি ইশরাক জানেন যে এই গানটা কোন গানটা গেতে যাচ্ছেন? সেটা আমরা একটু আপনাকে গুনগুন করতে দেখতে চাই, মানে দুজনের গান দিয়ে একটু শেষ করি তাহলে আমরা। আমার থেকে গান পাওয়া ইজ অলমোস্ট ইম্পসিবল বলা যায়। না, সাদা ভাই গানটা গান, আমরা ইশরাক আশা করছি যে আপনার সাথে গুনগুন করবেন। আমার দু চোখ ভরা স্বপ্ন, এ দেশ তোমার জন্য। দারুণ, অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মাঝে আপনারা দুজন আজকে ডিবিসিকে সময় দিয়েছেন, আমাদের দর্শকদেরকে সময় দিয়েছেন, ঈদের ব্যস্ততার ফাঁকে আপনাদের দুজনকে আরও একবার ঈদের শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই।
দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 আপনি ব্যতীত ঈদের বিশেষ রাজকাহন থেকে ডিবিসির সঙ্গেই থাকুন।